নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সেটি লিখেছেন রমাপদ চৌধুরী এবং গল্পটির নাম হলো বউরানী। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। বউরানী একা ফিরলেন না, সঙ্গে এলো দাসদাসী, বাজার সরকার, অক্ষয়বাবু, কোলে 1 বছরের বাচ্চা মেয়ে বেবি। তবু আমার কেমন যেন মনে হলো বউরানী বুঝিবে একাই ফিরলেন। সত্যি, মেয়েদের জীবনে একজনই শুধু একটি পৃথিবী, আর তাকে হারালেই নিঃসঙ্গ একাকিত্ব। খবরটা শুনে অবধি আশা ছোঁয়া অবিশ্বাস পুষে রেখেছিলাম। হয়তো টেলিগ্রাফের ভাষায় কোনো ভুল রয়ে গেছে, হয়তো দুর্জনের রসিকতা। এদিকে মামনির অসুখ তখন বাড়াবাড়ি, ছেড়ে যাওয়া অসম্ভব। 100 খানা 10 টাকার নোট বাজার সরকার অক্ষয়বাবুর হাতে তুলে দিয়েছিলাম গুনে গুনে। বলেছিলাম, এই ট্রেনেই চলে যাও। তবে বাপু, আমার বিশ্বাস হচ্ছে না। ছোটবাবু নেই এ কথা ভাবতেও যেন কেমন লাগে। ছোটবাবু, সেই 1 ফোঁটা রাঙা টুকটুকে ছেলে মামনির, কোলে পিঠে করে মানুষ করেছি। যেবারে স্কুলের পড়া শেষ করে পরীক্ষায় পাস দিল ছোটবাবু, সেদিন কি আনন্দ এ বাড়িতে। কর্তা আমাকেও সঙ্গে নিয়ে গেলেন বাজার করতে। ছোটবাবুর জন্য কিনা কিনলেন সেদিন, মামনির জন্য 1 জোড়া লাল পেরে কড়িয়াল শাড়ি, আর নিজের জন্য জরির কাজ করা চটি জুতো 1 জোড়া। বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে 500 লোক খাওয়ানো হলো। কলেজে ঢুকলেন ছোটবাবু, একটা পাশও দিলেন। তারপর একদিন শুনলাম ছোটবাবুর বিয়ে। সিঁদুরগুলা মাখনের টুলটুলে একখানি মুখ, পরীর মতো রূপ যৌবন, লক্ষ্মী ঠাকুরনের মতো লাজুক লাজুক চোখ। বউরানী এলেন, রোশন চৌকি বসল। চিতপুরের দোকান থেকে ফুলসজ্জার সাজ এলো 1000 টাকার 1 পাই কম নয়। দরিদ্র নারায়ণের সেবা হলো সামনের উঠোনে। 1000 কাপড় বিলি করলাম কাঙালিদের। কর্তা হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন আমাকে। বললেন, ছেলে বউকে আশীর্বাদ করে যান নায়েব মশাই। বললাম, আগে ছোটবাবু হলেন রাজপুত্তর, 2 দিন বাদে উনিই রাজা হবেন। আমি আগে আশীর্বাদ করব, সে কেমন কথা? মামনি বললেন, ও কথা বলবেন না নায়েব মশাই, ছেলের মতো কোলে পিঠে করে আপনিই তো মানুষ করেছেন। তারপর ইশারা করতেই ঠিক করে একটা প্রণাম করলেন ছোটবাবু আর বউরানী। আর পাশাপাশি গিয়ে যখন বসলো, দুজনে ঠিক যেন হরগৌরী। মনে মনে বললাম, দীর্ঘজীবী হও, সুখী হও। কে জানতো আশীর্বাদের একটাও ফলবে না? কে জানতো মাস কয়েকের মধ্যেই কর্তা সব ভার এই বুড়োর কাঁধে চাপিয়ে বৈতরণী পার হবেন। কর্তা সেদিন জিজ্ঞাসা করেছিলেন, বউ পছন্দ হয়েছে তো নায়েব মশাই? বলেছিলাম, দুধের শরটুকু তুলে এনেছেন হুজুর, পছন্দ হবে না? কেমন কথা। এতদিন বাদে বউরানীর দিকে চোখ পড়তেই সে কথাটা মনে পড়ল আবার। দুধের স্বরই বটে। দামি দামি রঙিন শাড়িতে সর্বদা ঝকমক ঝকমক করে ঘুরে বেড়াতো যে, নাকে হীরের নাক ছাবি, কানে হীরের দুল, আর গায়ে 1 গা সোনা ঝলমল করতো যার, হঠাৎ যেন দুধের স্বরের মতোই সাদা ধপধপে মোটা একখানা থান উঠেছে তার শরীরে। গাড়ি থেকে নামলেন বউরানী। বউরানী তো নয়, সাপগ্রস্ত কোনো অপসরী নেমে এলেন স্বর্গ থেকে। অন্দরমহলে মামনি তখন ডুকরে ডুকরে কাঁদছেন, আর লোকজন কে কি কথা বলবে কথা খুঁজে না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ঘাড় হেঁট করে। শুধু জ্ঞানদাচি চোখ মুছছে বারবার। 2টি ফর্সা ধপধপে হাত, 1 ফালি চুড়িও নেই হাতে। নাক থেকে নাক ছাবি, কানের দুল, গলার হার সব সরে গেছে ইতিমধ্যে। শুধু একখানা সাদা থান বউরানীর অপসরীর মতো সুন্দর চেহারায়। বউরানীর চোখে কিন্তু জল দেখলাম না, মুখে শক্ত সমর্থ ভাব। কোথাও এতটুকু ভেঙে পড়ার চিহ্ন নেই। তবু কারো দিকে চোখ তুলে তাকাতে পারলেন না। মাথা হেঁট করে শটান অন্দরমহলে ঢুকে গেলেন। বউরানীর চোখে কি কান্না নেই? আমরা সবাই একটু বিস্মিত হলাম।
বলা কোয়া করলাম আমি আর অক্ষয়বাবু। বিধবা হলেই কি এমন কঠিন হতে হয়? মামনিকেও দেখেছি, কর্তা মারা যাওয়ার পর 2-4 মাস পাড়ওয়ালা শাড়ি পরতেন, কিন্তু কাঁদতেন দিন রাত। আর বউরানী ভরা যৌবন বয়সেই কিনা বিধবা হয়ে ধান পড়তে শুরু করলেন। আবার এদিকে এত কড়া নজর যদি দেন তো কাঁদেন না কেন? রাত্রিরে শুয়ে শুয়ে নিজের মনে কাঁদেন কিনা বুঝতে পারতাম না আমরা। শুধু বুঝতাম এটুকু যে বউরানী আর হাসবেন না। কাজে অকাজে দেখা করতে হতো বউরানীর সঙ্গে। পেঁক থমথমে মুখের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যেত না, তাই 2-4 কথার পরেই সরে আসতাম। মামনি মাঝে মাঝে শখেতে বলতেন, বৌমা বোধহয় আর বেশি দিন বাঁচবেন না নায়েব মশাই। দীর্ঘশ্বাসে সায় দিতাম এ কথার। ভাবতাম এমন কিছু একটা ঘটে না যাতে আবার মুখে হাসি ফুটে ওঠে বউরানীর। হঠাৎ একদিন এসে হাজির হতে পারেন না ছোটবাবু? বলতে পারেন না, তোমরা কেন এমন ছমছমে মুখ করে আছো? আমি তো বেঁচেই আছি। না, ছোটবাবু যেখানে গেছেন সেখান থেকে মানুষ আর ফেরে না। ফিরিয়ে আনতেও কেউ পারে না, সে যত বড়ই সতীসাধ্যী হোক না কেন। আমি জানতাম, আমরা সবাই জানতাম। তবে এও জানতাম বউরানীর মুখে হাসি ফিরতে পারে, আসতে পারে এক অমেয়বাবু এলেই। কিন্তু ভুল ভেবেছিলাম। বুঝলাম যেদিন অমেয়বাবু দেখা করতে এলেন বউরানীর সঙ্গে, সেই অমেয়বাবু যিনি বনিদি জমিদার ঘরের ছেলে ছোটবাবুকে পুরোদস্তুর সাহেব করে তুলেছিলেন। অমেয়বাবুকে আমরা জানতাম বউরানীর ভাই হিসেবে। কীরকম ভাই তা খোঁজ খবর নিয়ে বুঝে উঠতে পারিনি। তবে বউরানীর বাপের বাড়িতে তার আদর আপ্যায়ন কম ছিল না। বিয়ের পর অমেয়বাবুর আনাগোনা এ বাড়িতে একটু বেড়েই গিয়েছিল। আর বউরানী যে সমাজের মানুষ তাতে এটা কিছু দৃষ্টিকটুও ছিল না। আলিপুরের বেশ ফ্যাশন দুরস্ত বাগানওয়ালা বাড়িটা ছিল বউরানীর বাপের। বাপ ছিলেন ব্যারিস্টার, 16 আনা সাহেবী কায়দা কানুন তার। মেয়েকে প্রথমে কনভেন্টে না কি বলে সেখানে পড়িয়েছিলেন, তারপর কোনো একটা খ্রিস্টানি কলেজে। মেয়ে পুরুষ নাকি একসঙ্গে গায়ে গা ঠেকিয়ে বসত সে কলেজে। শুনে তো আমাদের চোখ কপালে উঠল। কর্তার সঙ্গে সে একবারই গিয়েছিলাম। গিয়ে দেখি কি, ইয়া এক কুকুর নিয়ে বাগানে পায়চারি করছে একটি মেয়ে, আর যা তার পোশাক তাকাতে লজ্জা হয়। প্রথমটাতেই চিনতেও পারিনি। বেতের চেয়ারে গা এলিয়ে কাগজ পড়ছিলেন ব্যারিস্টার বেআই। আমাদের দেখেই বসতে বলে ডাকলেন, লিলি ডার্লিং। লিলির মানেও জানতাম না, ডার্লিং কারো নাম তাও না। দেখি কি, সেই ধুমসো কুকুরটাকে টানতে টানতে একমুখ হাসি নিয়ে এগিয়ে এলো মেয়েটি। চিনতে পারলাম, আমাদের বউরানী। শ্বশুরকে প্রণাম করা তো দূরের কথা, সামনে চেয়ারটাতে বসে পড়লেন বউরানী। ভাবলাম বিয়ের পর থেকেই কেন এত মন কষাকষি বোঝা গেছে। মামনিকে জানাতে হবে, কর্তার মতিচ্ছন্ন হয়েছে, তাই এমন বাড়িতে বিয়ে দিয়েছেন ছেলের। আর কি আশ্চর্য, এমন মেয়েকে বৌভাতের দিন মনে হয়েছে লক্ষ্মী ঠাকুরন। টেবিলে বসে খানা পিনা, মেয়ে পুরুষ একসঙ্গে। আমার সামনে বসলেন বউরানী, কর্তার পাশে ছোটবাবুর শাশুড়ি। কর্তা মারা যাওয়ার আগেই অবধিটাই বউরানী আর এ বাড়ির চৌকাঠ মারাতে পাননি। কর্তার মৃত্যুর সংবাদ পেয়ে ছোটবাবুর শ্বশুর অবশ্য এসেছিলেন মিলিতি দর্জির তৈরি দামি কোট প্যান্ট পরে। গল্প করতে করতে পকেট থেকে সিগারেট কেস বের করে ছোটবাবুর দিকে এগিয়ে দিয়েছিলেন। ধপধপে ফর্সা রং ছিল ছোটবাবুর। স্পষ্ট দেখতে পেলাম ছোটবাবুর কান লাল হয়ে উঠল, রাগে নয়, লজ্জায়। রাগ ছোটবাবুর শরীরে আদপি ছিল কিনা সন্দেহ। দিন কয়েক পরেই বউরানী এলেন। কোথায় সাহেবিয়ানা, একেবারে কোণে বউ, আধহাত ঘোমটা, পায়ে আলতা। সবাই খুশি হলাম। অখুশি হলাম ছোটবাবুর ওপর। তার চেয়েও বেশি চটলাম ওই অমেয়বাবুর হাবভাব দেখে। গরদ নয় তো আদ্যির পাঞ্জাবি, জরিপার ফিনফিনে ফরাসটাঙ্গা ধুতি, আর পায়ে চকচকে পামসু। এই ছিল ছোটবাবুর পোশাক। হাতে হীরের আংটি ঝলমল করত। ল্যান্ডো ছাড়া এক পা নড়তেন না। আস্তাবলের নামে পেশোয়ারি দানার হিসাব বসাতাম 1000 টাকা বছরে। ঘোড়া দুটোও তেজি আর জোয়ান।
চকচক করতো কুচকুচে কালো গা, চুমকি বসানো মখমল দিয়ে ঢাকা থাকতো তাদের পিঠ। আর রাস্তায় যখন এ বাড়ির গাড়ি বের হতো, দুপাশের লোক চেয়ে থাকতো সেদিক পানে। অথচ অমিয়বাবু এসে ছোটবাবুর কানে মন্ত্র পড়তেন অন্য। মোটর গাড়ির নামের তো ছড়াছড়ি, সেসব কি জানি না ছাই আমি, তবু বুঝতে পারতাম দোতলার দক্ষিণের বারান্দায় বসে বসে কি গল্প হচ্ছে দুজনের। বৌরানীও এসে যোগ দিতেন মাঝে মাঝে, হাতে বই নিয়ে বসতেন ওদের সামনে। মজিলপুর তৌজির গণ্ডগোল মেটাবার চিঠিটা আসতেই ছোটবাবুর কাছে খবর পাঠালাম। মোক্ষদা ফিরে এসে বলল, বৌরানী ওখানে নিয়ে যেতে বললেন চিঠিটা। গেলাম দোতলার বারান্দায়, আর গিয়ে দেখলাম খিলখিল শব্দ করে হাসছে। যে হাসি এতদিন শুধু দেখাই যেত, শোনা যেত না। তাই মনটা মুষড়ে গেল এক মুহূর্তে। কিন্তু তারপর যে কথাটা শুনলাম, সে কথা কোনোদিন শুনতে হবে ভাবিনি। বৌরানী হাসতে হাসতে ছোটবাবুকে বললেন, তোমার ওই ছ্যাঁকড়া গাড়িটা বিদেয় করো, একটা মার্সিডিজ কেনো ওর বদলে। কথাটা নতুন শুনলেও বুঝতে বাকি রইল না ওটা মোটর গাড়ির নাম। মন বিষিয়ে উঠল। তাই বললাম, বৌরানী, এ হলো রাজবাড়ি, রাজা খেতাবটাই নেই। সম্পত্তির দিক থেকে বনেদিয়ানায় কত রাজরাজারাও চুল বিকিয়ে বসে আছে ছোটবাবুর কাছে। ল্যান্ডও ছেড়ে কি দুদিনের টাকায় ঠিকেদেরির মতো মোটর চড়তে পারেন ছোটবাবু? ইজ্জতে বাঁধবে যে। ইজ্জত? হাসলেন না ধমক দিলেন অমিয়বাবু, ঠাহর হলো না। বললেন, ওই ছ্যাঁকড়া গাড়ির জন্যই ইজ্জত থাকছে না এ বাড়ির, লোকে কৃপণ ভাবছে। কৃপণ? একখানা ল্যান্ডোর পেছনে যা খরচ হয় তাতে 2-3খানা মোটর রাখা যায়। ভাবলাম মনে মনে, বলতে সাহস হলো না, কারণ তার আগেই ছোটবাবু বলে বসলেন, 5 টাকা দেবেন তো নায়েব মশাই, অমিয়দার সঙ্গে আজ যাব স্যুটের অর্ডার দিতে। স্যুট অর্থাৎ কোট প্যান্ট? তবে আর বলে লাভ কি, ছোটবাবুর মনই যখন ভিজেছে। দিন কয়েক পরেই শুনলাম ছোটবাবু অ্যাটর্নির পড়া পড়বেন, তারপর হাইকোর্টে বেরোবেন বাস করে। বললাম, তাহলে জমি জমা বিষয় সম্পত্তি কে দেখবে? আর হাইকোর্টে গিয়ে ডুমুর কুড়ানোর দরকারটাই বা কি ছোটবাবুর? উত্তর দিলেন বৌরানী। বললেন, টাকাটাই সব নয় নায়েব মশাই, শিক্ষা দীক্ষাটারও তো দরকার, আর 5 জনের সঙ্গে মেশবার জন্য একটা পরিচয়ও তো থাকা চাই। চুপ করে রইলাম। বৌরানীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? 5 জনের সঙ্গে মেলামেশা করার জন্য পরিচয়? কর্তার সঙ্গে এই বাড়িতেই বসে রাত কাবার করেছে কত জজ ম্যাজিস্ট্রেট। এই বাড়ির মামলা তদারক করেই তো অর্ধেক উকিল মুক্তার গ্রাসাচ্ছাদন চালিয়েছে, দোতলা তুলেছে হারু অ্যাটর্নি। কিন্তু কে শোনে কার কথা? বৌরানী যখন পণ করেছেন ছোটবাবুকে ঢেলে সাজাবেন, রুখবে কে? মাঝে মাঝে সে রাস্তায় এসে বসতেন ছোটবাবু। 2-4টে গল্প গুজব করতে করতে হঠাৎ হয়তো কোনোদিন বলতেন, আপনাদের বৌরানীর মতো শিক্ষিত মেয়ে কিন্তু খুব কমই আছে নায়েব মশাই। বলতাম, তা তো বটেই, কেমন বাড়ির মেয়ে দেখতে হবে তো। ছোটবাবু খুশি হয়ে হাসতেন। সত্যি, শ্বশুর মশাইয়ের আদব কায়দা হাব ভাব একেবারে সাহেবদের মতো। গভর্নরের সঙ্গেও বন্ধুত্ব। আর বৌরানী যেদিন ইংরাজিতে কথা বলল হাটন সাহেবের সঙ্গে, আমি তো আশ্চর্য। আবার ফরাসি শিখেছিল নাকি কলেজে পড়ার সময়। ছোটবাবু গুণগান করতো ও বাড়ির, আর আমি মনে মনে ছোট হয়ে যেতাম। এতদিনের বনিতি বংশ, এমন প্রতিপত্তি, সেসব কিছুই নয়। শোবার ঘরে গায়ে একটা মখমলের আলখাল্লা চাপানোই সব। বুঝলাম এর মূলে শুধু বৌরানী আর অমিয়বাবু। ছেলে বউয়ের হাব ভাব দেখে কোণের ঘরে বসে বসে দীর্ঘশ্বাস ফেলতেন মামনি, আর নাম জপ করতেন। একদিন শখেতে বলতেন, এবারই যে উচ্ছন্নে গেল নায়েব মশাই, চোখে দেখতে পান না। চোখ ছলছল করতো মামনির, আর আমি তাকে বলতে পারতাম না যে চোখে দেখতে পেলেও কিছু করার নেই আমার। মেজ দিদিমণি একবার এসেছিলেন পুজোর সময়, যাওয়ার সময় শুধু ছিছি করে গেলেন। এবারে হালচাল তখন বদলে গেছে, রেওয়াজ শুরু হয়েছে টেবিলে খাওয়ার।
বড় ঘরের দেওয়াল থেকে রাজারানীর বড় অয়েল পেন্টিং দুখানা সরে গেছে। তার জায়গায় এসেছে দুখানা বিলিতি ছবি, যার দিকে চোখ তুলে তাকানো যায় না, যে ছবি শুধু কর্তার বাগান বাড়িতেই মানাতো। মজা এই, বৌরানীর পোশাক পরিচ্ছদও বদলে যাচ্ছিল, হাব ভাব, কথাবার্তাও। ফিরিঙ্গিয়ানার মধ্যে মানুষ হলেও এ বাড়িতে এসেছিলেন তিনি বৌরানী হয়ে। গরদের শাড়ি পরলে মানাতো তাকে, আরও সুন্দর দেখাতো হীরের দুল পরলে। কিন্তু ছোটবাবুর মনে তখন নেশা ঢুকেছে। রীতিমতো হাইকোর্টে যাতায়াত শুরু করেছেন কোট প্যান্ট পরে, মোটর গাড়ি হাঁকিয়ে। ল্যান্ডোর চাকায় জং ধরে গেল কিনা খোঁজ নিতেন না একদিনও। বৌরানী তো ছোটবাবুকে ঢেলে সাজালেন, তারপর শুরু হলো মনোমালিন্য। দিনে দিনে একদিন যেমন ছোটবাবু বনিদি ঘরের সব চালচলন আচার বিচার ত্যাগ করে ফিরিঙ্গিয়ানার পেছনে ছুটেছিলেন, তেমনি বৌরানী আবার ক্রমশ হয়ে উঠেছিলেন পুরোদস্তুর হিন্দু ঘরের বউ। ঘোমটা টানতে টানতে নাক অবধি নামিয়ে ফেলেছিলেন তখন। আর মামনির হাসি হাসি মুখের উপদেশ শুনে শুনে বৌরানীও রীতিমতো শনি মঙ্গলবার করতে শুরু করেছিলেন। আজ ব্রত, কাল উপবাস, তারপর মা ষষ্ঠীর পুজো দেওয়া। অর্থাৎ বাইরে যতই আদব কায়দায় চাকচিক্য থাক না কেন, বৌরানী এইটুকু ভুলবেন কি করে যে তিনি শুধু বউ হয়েছেন, মা হননি। তাই ছোটবাবুর মন যত বাইরে ছুটতে শুরু করলো, বৌরানী ততই অন্দরমহলে ঢুকতে চাইলেন। মামনির পুজোর ঘরেই কাটাতে লাগলেন সারাটা দিন। আজ মাদুলি, কাল তাবিজ, তারকেশ্বরে ধর্ণা দেওয়া লেগেই রইল। তাই নিয়ে খুঁটিনাটি বাঁধত ছোটবাবুর সঙ্গে। ছোটবাবু বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ব্যবস্থা করে ফিরলেন, আর বৌরানী বেঁকে বসে বললেন, তুমি যাচ্ছ যাও না, আমি ঘরের বউ কোথায় যাব হই হই করতে? ছোটবাবুর শখ হলো সিনেমা দেখতে যাবার। বৌরানী বাদ সাধলেন, বললেন, সিনেমা আমার ভালো লাগে না। মামনি বলেছিলেন অহল্যার অভিশাপ থিয়েটারটা নাকি খুব ভালো হয়, যদি হয় কোনোদিন জানিও। শুনে সারা শরীর জ্বলে যেত ছোটবাবুর, বেশ বুঝতে পারতাম। একদিন বৌরানী ঠাট্টা করতেন ছোটবাবুর থিয়েটার দেখার রোগ নিয়ে, আর আজ বলছে কি না। এমন ধারেই চলছিল বছরের পর বছর। ছোটবাবুকেই বা দোষ দেব কি, তারও তো মানুষের শরীর। তাই ফরাসি শেখাবার জন্য যে কচি বয়সের মেম সাহেবটি আসত তার কাছে, ক্রমশ কেমন সন্দেহ হতে শুরু হলো তার সঙ্গে যেন বড় বেশি মাখামাখি করছেন ছোটবাবু। তা করুক, বনিদি ঘরের ছেলে, যার রক্তে যা সয়। তা বলে দিনে 1000 টাকা চাই বলে হুকুম দিলেই তো 1000 টাকা আসে না। জমিদারি টিকবে কেন তাহলে? বললাম সে কথা শুনে কড়া গলায় ধমক দিলেন ছোটবাবু। কোলে পিঠে করে যাকে মানুষ করেছি সেই কিনা ধমক দেয়? লজ্জায় রাগে মুখ তুলতে পারলাম না। এদিকে বাইরে সারাঙ্গিখানায় নতুন আসবাবপত্র এলো সেই ফরাসি মেমের জিনিসপত্র। তারপর শুনলাম বিদ্যেধরী সেখানেই থাকবেন। ছোটবাবুকে আগে তবু কোর্ট থেকে ফিরে অন্দরমহলে একবার ঢুকতে দেখতাম। বিদ্যেধরীর আগমনের পর থেকে গাড়ি থেকে নেমেই ছোটবাবু শটান চলে যেতেন সারেঙ্গিখানায়। বেয়ারা, বাবুর্চি সে ঘরে পৃথক, খানাপিনার ব্যবস্থাও পৃথক। রাত 11টার ঘণ্টা বাজত দেউরিতে। সেরেস্তার খাতাপত্র গুটিয়ে যখন ঘরের আলো নেবাত শশী চাকরটা, তখনও টুংটাং পিয়নোর শব্দ আসত মেম সাহেবের ঘর থেকে। ভাবতাম, বৌরানী কি এসব কিছুই দেখেন না? দেখতেন সবই। যেটুকু দেখতে পেতেন না, অমেয়বাবু সেটুকু পূরণ করে যেতেন। আর এই অমেয়বাবু এসে বললেন একদিন, আপনার চোখের সামনে এসব কি ঘটছে দেখতে পান না? বৌরানীও সেসবটি দেখে পাঠালেন আমাকে। আড়াল থেকে বললেন, আপনি শক্ত না হলে সব যে ধসে পড়বে নায়েব মশাই। আর মামুনি দাঁড়িয়ে শুধু আঁচলে চোখ মুছলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। কে শোনে কার কথা? এমন সময় শুনলাম বৌরানী অন্তঃসত্ত্বা। এত এত মাদুলি তাবিজ ধর্ণা দেওয়ার ফল ফুলেছে। আর তাই শুনে বৌরানীর বাপ আর অমেয়বাবু এসে জোর করে নিয়ে গেলেন বৌরানীকে। এদিকে সারেঙ্গিখানায় মদের বোতল যা জমছিল, তাতে সারা বাড়িটায় রেলিং দেওয়া চলে। এমনইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে চলছিল।
ধরেই নিয়েছিলাম বৌরানী আর এ বাড়িতে ফিরবেন না। এমন সময় হঠাৎ ডাক পড়ল মামুনির। একখানা চিঠি এগিয়ে দিয়ে মামুনি বললেন, পড়ে দেখুন। পড়ে দেখতে হলো না। মামুনির হাসি হাসি মুখ দেখেই বুঝলাম সুখবর। বললেন, বেয়াইমশাই চিঠি পাঠিয়েছেন, মেয়ে হয়েছে। খুশি হয়ে বললাম, সত্যি? এইবার ছোটবাবুর ঘরের দিকে মন পড়বে না মামুনি? মামুনি হাসলেন, বললেন, গাড়ি বের করতে বলুন, যাব না নাতনিকে দেখতে? ছোটবাবুকে বললাম, গাড়ি জুড়ছে ছোটবাবু, তুমি না গেলে কি চলে? ছোটবাবু বিরক্তি স্বরে বললেন, আপনাদের বৌরানীর মেয়ে হয়েছে, তার মেয়ের মুখ দেখার জন্য তো অমেয়বাবু আছেন। কথাটা শুনে চমকে উঠলাম। তাহলে সব কিছুর মূলে এই সন্দেহ? এত অসন্তোষ, এত মনোমালিন্য অমেয়বাবুকে ঘিরে? ইচ্ছে ছিল আভাসী ইঙ্গিতে ব্যাপারটা বৌরানীর কানে তুলব, কিন্তু পারলাম না। মেয়েকে নিয়ে এসে যে কি ফুর্তি, কি আনন্দ বৌরানীর, বলে বোঝাতে পারবো না। সেই হাসি হাসি মুখের ওপর কি ব্যথার ছাপ লাগাতে ইচ্ছে হয়? এসে ছোটবাবুকে বললাম, মেয়ে একেবারে তোমার মতো ছোটবাবু, ছোটবেলায় ঠিক যেমনটি ছিলে। যাও, গিয়ে বৌরানীকে নিয়ে এসো, ঘরে শ্রীলক্ষ্মী ফিরে আসুক। না, ছোটবাবু নয়, অমেয়বাবুই দিয়ে গেলেন বৌরানীকে দিন কয়েক পরেই। বৌরানীর মুখে হাসি ফিরে এলো, ফাঁকা বাড়িতে যেন নতুন প্রাণ এলো। কিন্তু সুখ শান্তি দেখার জন্য কি আর এ বাড়িতে নায়েব করে পাঠিয়েছেন ভগবান? সারেঙ্গিখানা থেকে ছোটবাবুর কাশির শব্দ ভেসে আসতো মাঝরাতে। শরীরও দেখতাম ভেঙে পড়েছে, তবু সন্দেহ হয়নি কোনো দিন। হঠাৎ ভোরবেলায় সেদিন বাবুর্চি খবর দিল মেম সাহেব পালিয়েছে। সে তো সুখবর, কিন্তু কেন? কেন? কাল কাশতে কাশতে মুখ দিয়ে এক ঝলক রক্ত উঠেছিল ছোটবাবুর, আর তাই দেখে রাতারাতি বাক্স প্যাটরা নিয়ে সরে পড়েছে মেম সাহেব। জীবনে অনেক বড় বড় মামলা মোকদ্দমা চালিয়েছি, আদায়ে বাগড়া দিচ্ছে শুনে মহল তদারকে নিজেই গিয়েছি। জজ ম্যাজিস্ট্রেট দেখে ভড়কাইনি কোনো দিনও, কিন্তু ছোটবাবুর অসুখ শুনে নিজেকে অসহায় মনে হলো। খবরটা চাপা রইল না, কি করে বৌরানীরও কানে গেল, আর তার কাছ থেকে শুনলেন অমেয়বাবু। এতদিন এই অমেয়বাবুকে কেন যে বিষ নজরে দেখতাম, মানুষ সত্যিই বোধহয় সহজ নয়। এতটুকু ভয় ডর নেই, কি অক্লান্ত সেবা, দিন নেই রাত নেই, সব সময় কাছে কাছে। ডাক্তার দেখা, ওষুধ খাওয়ানো, সারাদিনের খাটাখাটুনির পর হয়তো অমেয়বাবু ক্লান্ত হয়ে বসে আছেন আরাম কেদারায়, আর বৌরানী এসেছেন ছোটবাবুর কাছে সেবা যত্ন করার জন্য। অমনি লাফ দিয়ে উঠেছেন অমেয়বাবু। স্বামীর সঙ্গে দু একটা কথা বলার পরই সরিয়ে দিয়েছেন বৌরানীকে। আমার তখন প্রধান সহায় অমেয়বাবু। মামনিও বলতেন, অমেয়র মতো ছেলে হয় না। ডাক্তার শেষ সময় বললে ছোটবাবুকে হাওয়া বদলের জন্য কোথাও পাহাড়ি জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু কে নিয়ে যাবে সঙ্গে করে? ছোট দিদিমণি, মেজ দিদিমণিকে লিখলাম চিঠি। তারা এসে দিন কয়েকের জন্য দেখাও করে গেলেন। যাওয়ার আগে কাঁদলেন প্রচুর, কিন্তু ছোটবাবুকে সঙ্গে নিয়ে যাওয়ার লোক পাওয়া গেল না। শেষ অবধি ঠিক হলেও বাজার সরকার অক্ষয়বাবু আর বৌমণি যাবেন। তবু মন কেমন সায় দিচ্ছিল না। অক্ষয়বাবু কি আর ডাক্তার টাকা চিকিৎসার ব্যবস্থা করা পারবে ঠিক মতো? অমেয়বাবু বললেন, ঠিক আছে, আমিও যাব। তারপর আমি আর মামনি স্টেশনে গিয়ে তুলে দিয়ে এলাম ওদের। ছোটবাবুর সঙ্গে গেলেন অমেয়বাবু, অক্ষয়, বৌরানী আর এই বাড়ির দুটো ছি। বেশ কয়েক মাস পরে ফিরলেন বৌরানী। বৌরানী একা ফিরলেন না, সঙ্গে এলো দাসদাসী, বাজার সরকার, অক্ষয়বাবু, কোলে 1 বছরের বাচ্চা মেয়ে বেবি। তবু কেন জানি মনে হলো বৌরানী বুঝিবা একাই ফিরলেন, বিধবার বেশ, নিঃসঙ্গ, একা। শুনলাম অমেয়বাবুও ফিরেছেন, ফিরে একেবারে বাসায় চলে গেছেন। বৌরানী ফিরে আসার পর সমস্ত বাড়িটাই কেমন যেন ছমছমে ভাব, কারো মুখে হাসি নেই। ডুকরে ডুকরে পুজোর ঘরে অবিরত কাঁদছেন মামুনি। এদিকে অমেয়বাবুও আসেন না, যে আগের মতো হাসি গল্প করে বৌরানীর মনের ভার হালকা করে নেবেন। ছোটবাবুর শেষ দিনগুলোর খবর ঠিক পেলাম না, সবই ভাষা ভাষা।
ঝি চাকর অক্ষয়বাবু বোঝেন কতটুকু যে বলবেন। বউরানী বলতে পারতেন, কিন্তু তার কাছে জিজ্ঞেস করাও যায় না। তাই ভাবছিলাম অমিয়বাবুকেই খবর দিই একদিন। অথচ শ্রাদ্ধের তোড়জোড় করতে গিয়ে মনেও থাকে না ঠিক সময়। হঠাৎ দেখি অমিয়বাবু নিজেই এলেন। এসে অন্দরমহলে যেমন শটান ঢুকে যেতেন তেমনি ঢুকে গেলেন। আর বিস্মিত হলাম কিছুক্ষণ পরেই অমিয়বাবুকে ফটক পার হয়ে চলে যেতে দেখে। বেশ মনে হলো অমিয়বাবু চোখে মুখে অপমানের ছায়া। জ্ঞানদা ঝিকে ডেকে বললাম, কি ব্যাপার বলতো? জ্ঞানদা ফিক করে হেসে ফেলেই আঁচলে মুখ ঢাকলো। হাসছিস কেন? কি ব্যাপার বল না। জ্ঞানদা গম্ভীর হয়ে বলল, বড় বাড়ির বড় কীর্তি, ও আর শুনে কি হবে? ধমক দিলাম ওকে। কি যাতা বলছিস? যাতা নাই গো, যাতা নয়। বউরানী অপমান করে তাড়িয়ে দিয়েছে অমিয়বাবুকে। তাও কি সম্ভব? ভাবলাম মনে মনে, যে অমিয়বাবু ছোটবাবুর জন্য এত করলো তাকেই অপমান করে তাড়িয়ে দিয়েছে। জ্ঞানদা বললে, বউরানীকে বাপের বাড়ি নিয়ে যেতে এসেছিল অমিয়বাবু, বউরানী খেদিয়ে দিয়েছে। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কেন? জ্ঞানদা আবার ফিক করে হাসল, বললে, বিধবা হয়ে সতী হয়েছে গো। শেষ করলাম রমাপদ চৌধুরীর একটি রচনা বউরানী। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তবে প্লিজ গল্পটাকে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটির অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে গল্প আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।